তিথি আর কিছু না শুনে না বলে স্থান ত্যাগ করে। বাড়িতে গিয়ে ভাঙচুর শুরু করলো। রুম থেকে দৌড়ে আসে তাহমিনা বেগম। তিথির কান্নারত অবস্থায় ফ্লোরে বসে পড়ে। তাহমিনা বেগম ব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে মা? এত তাড়াতাড়ি কলেজ থেকে আসলি যে? কান্না করছিস কেন তুই? কান্না ছাড়া আর কোনো শব্দই করতে পারছে না তিথি। তাহমিনা বেগম তিথিকে বুকে জড়িয়ে বললেন, কি হয়েছে আমায় বল মা। মা প্রান্তকে এনে দাও প্লিজ। আমি প্রান্তকে খুব ভালোবাসি, কিন্তু প্রান্ত যে আমাকে নয়, পরীকে চায়। এমনিতেই তাহমিনা বেগম পরীর ওপর রেগেছিল। পরী আসার পর থেকেই সব ঝামেলা শুরু হয়েছে বলেই তার ধারণা। পরীর জন্য তার একমাত্র আদরের মেয়ে গায়ে হাত তুলছে তুর্য। তবুও তিনি চুপ ছিলেন। কিন্তু এখন মেয়ের কষ্ট যেন মুখ বুজে সহ্য করতে পারছে না। সব রাগ জেদ গিয়ে জমা হয়েছে পরীর ওপরে। ক্ষোভ না মেটানোর পর্যন্ত তার শান্তি হবে না। তিথি রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলে, আমি পরীকে মেরেই ফেলবো। কিছুতেই আমি ওকে প্রান্তর হতে দেব না। তার আগে তুমি ওদের বাড়ি থেকে বের করো। তাহমিনা বেগম তিথির মাথা হাত বুলিয়ে বললেন, করব মা, ওদের আমি বাড়ি থেকে বের করব। তিথি বসা থেকে উঠে চোখ মুছে বললেন, এবং সেটাই এখনই। এরপরই তিথি পা বাড়ায় পরীদের ফ্ল্যাটে। পেছনে পেছনে আসেন তাহমিনা বেগমও। ফ্ল্যাটে রেহেনা বেগম একা ছিলেন। দুপুরের রান্না শেষ করে মাত্রই গোছল ছেড়ে বেরিয়েছেন। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দেখতে পান ক্ষুদ্র হওয়া দুটি মুখ। কোনো কথাবার্তা ছাড়াই তিথি হুড়মুড় করে ভিতরে ঢুকে যায়। তাহমিনা বেগম কোনো কথা না বলেই ভিতরে যান। মা মেয়ের কাণ্ড কারখানা বুঝতে পারছেন না রেহেনা বেগম। তিথি এলইডির পাশে থাকা কারুকাজ করা ফুলদানিটি নিয়ে সজোরে ছুঁড়ে মারে এলইডির দিকে। সামনে যেটা পায় সেটাই উল্টো পাল্টে ফেলে দিচ্ছে, নয়তো ভেঙে ফেলছে। ঘটনার আকস্মিকতায় চমকে যায় রেহেনা বেগম। ধমক দিয়ে বলে, এসব কি? ভাঙচুর কেন করছো তুমি? তিথি চিবিয়ে চিবিয়ে বলে, আমি তো পারলে আপনার মেয়েকে মেরে ফেলি। কোথায় আপনার মেয়ে? আমি তো ওকে খুন করে ফেলবো। সমস্যা কি তোমার? কি করেছে পরী? কি করেছে? আপনার মেয়ে তো একজনের সাথে প্রেম করে, পোষায় না। আমার ভাইয়ের সাথেও প্রেম করে, এখন আবার ধরেছে আমার প্রান্তকে। কেমন চরিত্রহীন মেয়েকে পেটে ধরেছেন। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে, নয়তো তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তোমার মতো দুদিনের মেয়ে থেকে আমি আমার মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেট নেব? জন্মের পর আমি ওকে দেখে আসছি, মানুষ করেছি নিজে, কাজে আমি ভালো করে জানি আমার মেয়ে কেমন। এই যাত্রায় তাহমিনা বেগম পরী ও রেহানা বেগমকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে, দুদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে, আর আপনার মেয়েকে বলে দেবেন প্রান্ত থেকে দূরে থাকতে। এরপরও যদি কথা না শোনে তাহলে ফলাফল খুব ভয়াবহ হবে বলে রাখলাম। চলো তিথি। তাহমিনা বেগম তিথিকে নিয়ে চলে যাওয়ার পর রেহানা বেগম ডুকরে কেঁদে উঠলেন। কখনো যে এভাবে কারো কাছে অপমানিত হতে হবে এটা কল্পনাও ভাবেননি তিনি। তবে তিনি ভালোই করে জান পরী এমন কিছু করেনি। 3টার দিকে কলেজে ছুটি হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে 3:45 বেজে গেছে। ঘেমে ভিজে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই দেখতে পায় এলোমেলো অবস্থা। সোফার মাথা ঠেকে বসে আছে রেহানা বেগম। পাশে বসে আছে পরীর বাবা গম্ভীর মুখে। পরী ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে জিজ্ঞেস করে, ঘরের অবস্থা কেন মা? রেহানা বেগম কোনো উত্তর দেন না। বাবা বলেন, তোকে কতবার ফোন করেছি আমি আর তোর মা। আব্বু, আমি ক্লাসে ছিলাম, ফোন চ্যালেঞ্জ ছিল। এই অবস্থা কেন? ঝগড়া করেছো তোমরা? আমরা ঝগড়া করতে যাব কেন? বাড়িওয়ালি আর তার মেয়ে এসে ঘরে এই অবস্থা করে গেছে। তোর মাকে গালাগালি
করে শাঁসিয়ে গেছে। রাগে শরীরে রক্ত যেন গরম হয়ে গেছে পরীর। এত বড় কাণ্ড কি করে করতে পারে একটা শিক্ষিত পরিবার? এত কিছু হয়ে গেছে, তুমি এসে কিছু বলনি? কি বলবো? ওদের বাড়িওয়ালা আসুক, তারপর যা কথা বলার বলবো। কথা বলবে মানে কি? যে যেমন তার সাথে তেমন করতে হয়, জানো না? খবরদার কোনো রকম ঝামেলা পাকাবি না তুই। পরী নিরুত্তর হয়ে ব্যাগ থেকে ফোন বের করে বাবার দিকে তাকিয়ে বলে, ওরা এসে আমার মাকে গালাগালি করবে, শাসিয়ে যাবে, ঘরের জিনিস ভাঙচুর করবে, আর আমি চুপচাপ বসে থাকবো? আমি সরি আব্বু, তোমরা এই কথা তো আমি রাখতে পারবো না। ভদ্রতা খাতিরে চুপ করেছিলাম মিথ্যা অপবাদ দেওয়া সত্ত্বেও, কিন্তু আর নয়। ওরা ওদের লিমিট ক্রস করে গেছে। ওদের সমস্যা যদি শুধু আমাদের সীমাবদ্ধ থাকতো তাহলে আমি কিছুই বলতাম না, কিন্তু ওরা আমার মা পর্যন্ত পৌঁছে গেছে। এ অন্যায় তো আমি সহ্য করব না। পরী কোনো কথা না বলে শুনি দূরত্ব বের হয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। এরপর কয়েকজন ছেলে ক্লাসমেট আর মেহবুবাকে কল করে। রাগে শরীর কাঁপছে মরি। মেহনুবার সঙ্গে সঙ্গে আসলেও বাকিদের আসতে সময় লাগে মিনিট 10। ছেলেরা 3 জন আসে। পরী মেহনুবাকে বলে দিশানকে নিয়ে বাইরে যেতে, বাকিটা ওরা দেখবে। তুর্যদের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দেয় তিথি। তিথির আগে চোখ মুখ লাল হয়ে যায় পরীকে দেখে, আর পরীর শিরায় রগে রগে রাগ বেড়ে চলেছে। পরী তিথিকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে ঢুকে পড়ে। মেহনুবাও পরীর কথা মতো দিশানকে বাহিরে নিয়ে যায়। পরী আর কোনো কথা না বলেই টেবিলের উপর থেকে কাচের গ্লাস দুটো নিয়ে এলইডির দিকে ছুঁড়ে মারে। তাহমিনা বেগম কিছু বলতে গেলেই পরী বন্ধুর সামনে গিয়ে দাঁড়ায়। এরপর পরী বাকি গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। টেবিলের কাজটা তুলে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। টুকরা টুকরা হয়ে কাজ এদিক সেদিক ছড়িয়ে পড়ে। সোফার পাশে একটা ব্যাট ছিল, সেটা ছুঁড়ে মারতে যায় দেয়ালে টানিয়ে রাখা ফটো ফ্রেমের দিকে, কিন্তু সেখানে তুর্যর হাসি মাখা মুখটা দেখে পরীর হাত থেমে যায়। ব্যাটটা ছুঁড়ে মারে ভাঙা এলইডির দিকে। তাহমিনা বেগমের সামনে দাঁড়িয়ে বলে, আপনি একজন মা, মেয়ের ভালো চাইবেন, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে মেয়ের অন্যায়গুলোকে প্রশ্রয় দেবেন? আপনি তো শিক্ষিতা মহিলা, কি করে পারলেন আমার মাকে গালাগালি করতে? বস্তি থেকে উঠে এসেছেন। তাহমিনা বেগম রাগে ফুঁসে পরীকে গালি দেয়। পরী বলে, আর একটা গালি যদি দিয়েছেন তাহলে আমি ভুলে যাব আপনি আমার বয়সে বড়। পরী এবার তিথি মুখোমুখি দাঁড়ায়, চোখের আগুনে ঝিলিক। পরী ডান হাতে তর্জনী তুলে শাসিয়ে বলে, এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার অনুপস্থিতিতে ঘরে সব কিছু ভাঙচুর করে এসে নিজেদের শেয়নি ভাবছ? আমাকে দেখো, তোমার উপস্থিতিতে তোমার ঘরের বেহাল অবস্থা করে দিয়ে গেলাম। তুমি তাকিয়ে তাকিয়ে শুধু দেখলে। বিশ্বাস করো, আমার কোনো ইচ্ছেই ছিল না এসব ঝামেলা করার। তুমি যদি আমার সাথে সমস্যা নিয়ে কথা বলতে তাহলে পানি এত দূর গড়াতো না। যা হয়েছে সেটা শুধুমাত্র তোমার কর্মের জন্যই হয়েছে, আর আজ আমি যা করলাম সেটা আমার মাকে অপমান করার জন্য করেছি। আমি যতটা ভালো ততটাই খারাপ। আমাকে রাগলে ফলাফল কতটা খারাপ হবে কল্পনা করতে পারছো না। ভালোবাসা পাওয়ার জন্য মানুষ এত নিচু স্তরে নামে না। ভালোবাসা মানা বোঝা তুমি? যাক, এসব তোমার বিষয়। আমি শেষবার একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার পরিবারের দিকে হাত বাড়িয়েও না ভুলেও। আর হ্যাঁ, তোমরা নাকি আমার কি করবে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, পারলে কিছু করে দেখাইও। রাতে তুর্য বাসায় এসে দেখে হুলস্থুল কাণ্ড। চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তুর্য তাহমিনা বেগমের উদ্দেশ্য বলে, ঘরে এই হাল কেন? তাহমিনা বেগম 2 মিনিট চুপ থেকে উত্তর দেয়, উপরে নতুন ভাড়াটিয়ার মেয়ে পরী করেছে।
কতটা অসভ্য আর বদমেজাজি ভাবতে পারছিস তুই? ঘরে সব কিছু ভেঙে চুরে গেছে, আবার হুমকি ধামকিও দিয়ে গেছে। তুজ কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে, কপাল কুঁচকে বলে, পরি কি এমনি এমনি ভাঙচুর গেছে? কি বলতে চাস তুই? আমি কিছু বলতে চাই না, আমি শুধু সত্যটা জানতে চাই। একটা মেয়ে কোনো কারণ ছাড়াই ঘরের জিনিস ভাঙচুর করে যাবে, আর তোমরা মুখ বুজে সেসব সহ্য করবে? তাহমিনা বেগম তেলে বেগুনে জলে উঠে বলে, তুই ওর সাপোর্ট নিচ্ছিস? ও তোর মা বোনকে হুমকি দিয়ে গেছে, এরপরও সে এক কথা। আমি কেন ওর সাপোর্ট নিতে যাব? ওকে ওর আমার। আমি শুধু সত্যিটা জানতে চাই। আর শুনতে খারাপ লাগলেও এটা সত্য যে আমি পরীকে যতদিন ধরে চিনি এমনি এমনি ঝামেলা করার মেয়েও না। এক কথায় তাহমিনা বেগমের রাগের তেজ যেন আরও বহুগুণ বেড়ে গেছে। চিৎকার করে তিথির দিকে তাকিয়ে বলো, শুনলি তুই ওর কথা? মায়ের থেকে অন্যের মায়ের প্রতি এত বেশি দরদ। তুর্য বিরক্ত হয়ে বলো, আহা মা, শুধু শুধু চেঁচাচ্ছ তুমি। তুর্য মায়ের সাথে কথা না বাড়িয়ে গলা উঁচিয়ে দিশানকে ডাকে। দিশান এক ছুটে ড্রয়িং রুমে চলে আসে, বলে, কি হয়েছে ভাইয়া? পরি কে সব ভাঙচুর করেছে, তুই দেখেছিস? না ভাইয়া, পরি আপু কয়েকটা ভাইয়া আর একটা আপুকে নিয়ে এসেছিল। আপুটা আমাদের বাইরে নিয়ে গেছিল, তারপর সবাই চলে যাওয়ার পর এসে দেখি সব কিছু এমন। তিথি এবার কথা কেড়ে নিয়ে বলল, এরপরও তুই ওই ফালতু মেয়েটার সাপোর্টে নেবে? মায়ের কথা বিশ্বাস করবে না? তুর্য তিথির দিকে এক পলক তাকে দিশানকে বলে, পরীকে গিয়ে বলবি একটু পরে ছাদে আসতে। আচ্ছা বলে দিশান চলে যাওয়া ধলো। তুর্য আবার ডেকে বলো, সাথে ওর বাবা মাকেও আসতে বলবি। দিশান চলে যাওয়ার পর তুর্য পকেট থেকে ফোন বের করে এক বন্ধুকে কল করে ছাদের লাইটের ব্যবস্থা করতে বলে। বাবাকে ইতিমধ্যে কল করে আসতে বলে। শুধু তাই নয়, উপস্থিত থাকতে বলে প্রান্তকেও। তিথি এবং তাহমিনা বেগম এতক্ষণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যর ফোনের কথা বলাগুলো শুনছিল। কথা শেষ হলে তাহমিনা বেগম জিজ্ঞেস করেন, সবাইকে ছাদে আসতে বললি কেন? আর প্রান্তকেই বা আসতে বললি কেন? ঝামেলা আমাদের আর পরিদের মধ্যে, ওদের তুই অপমান করে বাড়ি থেকে বের করে দেব। এত অস্থির হচ্ছ কেন? প্রান্তকে তো ডাকবই। সব কিছুর মূলে তো প্রান্তই আছে। প্রান্ত কোনো দোষ নেই এখানে, সব দোষ ওই মেয়েটার। তোমার একার কথা শুনে তো আমি সত্য মিথ্যা যাচাই করব না মা। আর প্লিজ এটা নিয়ে কোনো কথা বাড়িও না। তুর্য ছাদে গিয়ে দেখে ওর বন্ধু লাইটের ব্যবস্থা করে ফেলেছে। তুর্য আগে থেকে বলে দেয় সবাই ছাদে আসার পর বাইরে থেকে যেন পাহারা দেয়, যাতে অন্য কেউ ছাদে আসতে না পারে। সবার আগে ছাদে আসে প্রান্ত। তুর্যকে দেখেই বোঝা যাচ্ছে কোনো কারণে খুব বিরক্ত আর রেগে আছে। প্রান্ত হেসে জিজ্ঞেস করে, কিরে এত জরুরি তলব? তুর্য ফোল্ড করা শার্টের হাতাটা কুনুদের ওপর গুটিয়ে নিয়ে বলল, অপেক্ষা করো, বলবো। প্রান্ত কথা না বাড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে নিজের মতো ফুঁকতে থাকে। তিথিকে ছাদে আসতে দেখে সেলিম প্রান্তকে ইশারা দিয়ে বলে, ভাই তিথি আপাও তো দেখি আসছে। প্রান্ত একবার পিছনে তিথির দিকে তাকিয়ে আবার বাম দিকে সরাসরি তাকায়। তুর্য ছাদের রেলিং ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একে একে আসে হালিমা বেগম ও তার স্বামী, এরপর আসে দিশান, পরি, রেহেনা বেগম এবং তার স্বামী। সবাই আসার পর তুর্য দিশানকে ওর বন্ধুর সাথে ছাদের দরজার বাইরে দাঁড়াতে বলে। ছাদে এখন পিনপতন নীরবতা চলছে। রাগে ফুঁসছে পরি। এখনও প্রান্তকে চোখে পড়েনি। নিচের দিকে মাথা করে তাকিয়ে হাতে নখ কাটছে দাঁতে। তুর্য লম্বা একটি শ্বাস নিয়ে পরির মাকে জিজ্ঞেস করে, আন্টি পরি যে আমাদের ঘরে জিনিস ভাঙচুর করেছে জানেন সেটা? রেহানা বেগমের নির্লিপ্ত উত্তর, জানি। আপনি কিছু বলেননি? পরি তীক্ষ্ণ চোখে তুর্যর দিকে তাকিয়ে বলে, কি বলবে? আমি কোনো দোষ করিনি। আমি তোমার সাথে
কোনো কথা বলছি না পরি। আপনার আমার সাথে কথা বলতে হবে। যা করছি আমি করেছি, আমার মা নয় বিধায় আপনাকে আমার দিক থেকে শুরু আমার সাথে কথা বলতে হবে। তুজ আরেকটা দীর্ঘশ্বাস চেপে বলে, বেশ তাহলে তুমি বলো কেন ঘরের জিনিস ভেঙেছ? আপনার মা আর বোনকে গিয়ে আমার মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে, ঘরের সব জিনিস ভাঙচুর করেছে, কিন্তু তাই নয় আমাদেরকে শাসিয়েছ। এরপর আপনি আশা করেন আমি চুপ করে থাকব? তুজ তিথি আর তাহমিনা বেগমের দিকে তাকিয়ে বলে, একটু আগেই তোমরা শুধু পরীর দিকটাই আমার দিকে তুলে ধরেছিলে, এখন পরী তো তোমাদের বিরুদ্ধে একই কথা বলল। এগুলো সত্য? তাহমিনা বেগম এবার চুপসে যায়। তিনি ভাবেননি সকলকে একসাথে জড়ো করে তুই যেভাবে জেরা করবে। ছেলের রাগ সম্পর্কে তিনি বেশ ভালো মতোই অবগত। এখানে মিথ্যা বললে ঝামেলা বাড়বে বই কমবে না। তাহমিনা বেগম আগেই তিথি দাঁত মুখ খিচে বলে, যা করেছি একদম ঠিক করেছি, ভুলটা আমারই। এসব না করে যদি লোক দিয়ে ওদের মেরে ফেলতাম তাহলে সেটা ঠিক হতো। ও কেন আমার থেকে আমার প্রান্তকে কেড়ে নেবে? কেন? সবার সম্মুখে ঠাটিয়ে একটা থাপ্পড় পড়ল তিথির গালে। সবাই বিস্ময় কিং কর্তব্যবিমুখ তিথির গালে হাত দিয়ে ছলছল করা চোখে তাকায় প্রান্তর দিকে। এতক্ষণ পর পরই চোখে প্রান্তকে পড়ে। প্রান্ত রাগে কাঁপতে কাঁপতে বলে, এতটা নিচে তোমার মানসিকতা? কি করে পারলে এসব করতে? তাহমিনা বেগমও এবার দমে যায় না। ধমক দিয়ে বলো, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছ? হ্যাঁ তুলছি, মেয়েকে শিক্ষা দিতে পারিনি। তুজ ধমক দিয়ে বলে, ব্যবহার ঠিক করো প্রান্ত, তোকে এখানে আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে ডাকিনি। প্রান্ত দ্বিগুণ রেগে বলে, করব না আমি ব্যবহার ঠিক, তার আগে তুই তোর মা বোনকে ব্যবহার শেখা। তাহমিনা বেগম রাগে ফুঁসে আবারও সে একই কাজ করলেন। সবার সামনে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকলো পরি ও মাকে। তুজ্জোর বাবা শান্তশিষ্ট মানুষ, তিনি ভালোভাবেই ঝামেলা মেটাতে চাইছেন, তাতে কোনো লাভ হচ্ছে না। যতই তাকে ঠান্ডা করার চেষ্টা চলছে ততই তার মুখ দিয়ে জঘন্য গালি বের হচ্ছে। পরীর বাবা পরীর হাত ধরে বললেন, চল এখান থেকে, এত জঘন্য পরিবারে আমি কখনো দেখিনি। আমারই ভুল হয়েছে ছোট লোকদের বাসা ভাড়া নেওয়ায়। তাহমিনা বেগম একটা জঘন্য গালি পরীর দিকে ছুঁড়ে দিয়ে বলে, এই নিয়ে যান এই অসভ্য মেয়েকে। আমার ছেলে মেয়ে দুজনের জীবন নষ্ট করতে আসছে এই অপয়া, ওকে আমি হাতের কাছে পেলে মেরে ফেলব। তিনি এবার বলে, ক্ষান্ত হন না। পরীর দিকে তেড়ে গিয়ে থাপ্পড় দিতে উদ্যত হন। তখন পরী আব্বু হাত ধরে ফেলেন, হাতটা ঝাঁকি দিয়ে ফেলে বললেন, আপনার সাহস দেখে আমি সত্যি অবাক হচ্ছি। এতক্ষণে যা নয় তা বলেছেন আমার মেয়ে আর স্ত্রীকে, আর এখন আমার সামনে আমার মেয়েকে মারতে এসেছেন। আপনি যদি মেয়ে না হতেন আপনার সাথে কথা বলতে আমার রুচিতে পারত। তিনি আবার পরীর হাত ধরে চলে যাওয়া ধরেন। তাহমিনা বেগম আবারও এগিয়ে গিয়ে পরীর হাত ধরে নিজের দিকে ঘোরান। পরী চুলের দিকে হাত বাড়ানোর আগেই তুর্য মায়ের হাত ধরে চোখ রাঙিয়ে বলে, অনেক বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। তাহমিনা বেগমের রাগ সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। তিনি এখন স্বামী ছেলে কাউকে মানছে না, মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। তুর্যর বাবা রাগ আর কন্ট্রোল করতে পারছে না, কিন্তু মারধর বিষয়টি তার খুবই বিশ্রী লাগে। তবে এক পর্যায়ে চুপ করে থাকার মানে নিজেকেই ছোট করা। তিনি তাহমিনা বেগমের আবারও মানানোর চেষ্টা করলেন, কিন্তু তাহমিনা বেগম তার জায়গায়
অনড়। বিরক্ত হয়ে তিনি তাহমিনা বেগমের টানতে টানতে নিচে নিয়ে যায়। তিথি তখন কি হলো কে জানে, প্রান্তর হাত পেঁচিয়ে ধরে বলল, প্লিজ প্রান্ত, সব কিছু ঠিক, তুমি যা বলবে আমি তাই শুনবো। প্রান্ত তিথি থেকে নিজের হাত ছড়িয়ে পরীর বাবার পথ রোধ করে বলেন, আঙ্কেল, যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি পরীকে ভালোবাসি, বিয়ে করতে চাই আমি পরীকে। বিয়ের কথা শুনে কান্নারত তিথি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে প্রান্তর মুখ পানে। পরী একবার চকিতে প্রান্তর দিকে তাকালেই পর মুহূর্তেই চোখ দুটো ফিরে তাকায় তুর্যর দিকে। হাজারো বিস্ময় নিয়ে তুর্য দুটি চোখ তাকিয়ে আছে পরীর দিকে। পরী তুর্যর চোখের দিকে চোখ রেখে প্রান্তকে উত্তর দেয়, আমি আপনাকে বিয়ে করব না। পরীর বাবা নতুন বাড়ির খোঁজ করছেন। পরী আর মেহনুবার কলেজে যাওয়ার পথে প্রান্তর সাথে দেখা। পরী দেখেও না দেখার ভান করে সেখান থেকে দূরত্ব চলে যায়। প্রান্ত অসংখ্য ডাক পরীর কন্নক হয়ে প্রবেশ করতে পারে না। বাস স্টপেজে গিয়ে তুর্যর সাথে দেখা হয়ে যায়। পরীকে দেখেই তুর্য এগিয়ে আসে। বোঝা যাচ্ছে হয়তো পরীর জন্য অপেক্ষা করছিল। দ্রুত পায়ে পরীর দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার কি একটু সময় হবে? পরী হতবিহম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এবার মেহনুবার দিকে তাকায়, আরেকবার তুর্যর দিকে। তুর্য এখনও প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। এই একটা মাত্র মানুষ যার সামনে পরী সব রাগ উবে যায়। মানুষটার প্রতি না করা যায় রাগ আর না করা যায় অভিমান। নীরস মুখে পরীর উত্তর দেয়, আমার তো এখন ক্লাস আছে। একদিন ক্লাস না করলে সমস্যা হবে কি? পরী সংকোচন নিয়ে তাকায় মেহনুবা দিকে। মেহনুবা অভয় দিয়ে বলে, ঠিক আছে তুই যা ওনার সাথে, আমি তোর প্রেজেন্ট দিয়ে দিব। পরী আগে তুর্য বলে, থ্যাংক ইউ আপু। মেহনুবা বাসে করে কলেজে চলে যায়। তুর্য একটা রিক্সা ডেকে পরীকে নিয়ে ওঠে। রিক্সাওয়ালাকে বলে, ক্যাফে যেতে হবে। তুর্য মলিন মুখে বলে, কাল সবাইকে এক করে চেয়েছিলাম ঝামেলা মিটে নিতে, কিন্তু এত ঝামেলা বেড়ে গেছে। আমি জানি আন্টি আমায় ভুল বুঝছে, কিন্তু সত্যি আমি চাইনি এমন কিছু হোক। নিজের মায়ের এসব ব্যবহারের জন্য আমি সত্যি লজ্জিত। আন্টির মুখোমুখি হতেও আমার লজ্জা করছে। পরী নিশ্চুপ। তুর্য আবার বলে, তবে একটা কথা কি জানো, তিথি সত্যি প্রান্তকে খুব ভালোবাসে। এদিকে প্রান্ত তোমাকে ভালোবাসে। সব কিছু কেমন গোলমেলে হয়ে গেল। পরী আর চোখে এবার তুর্যর দিকে তাকিয়ে মনে মনে বলে, আর আমি ভালোবাসি আপনাকে। বিপরীত দিকে রাস্তা হাঁটতে থাকা রিনি দুজনকে একসাথে রিক্সা দেখে ফেলে। রিনির সময় নষ্ট না করে একটা রিক্সা নিয়ে দুজনকে ফলো করে।